স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিওয়ান। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম চ্যাপ্টার অলরেডি শুরু করে দিয়েছিলাম এবং প্রথমে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ব্যাখ্যাও করে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড কোশ্চেন আলোচনা হচ্ছে এবং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সহিত দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, প্রথম অধ্যায় আমরা শুরু করেছিলাম মানুষ এবং পরিবেশ, এটা হচ্ছে অধ্যায়ের নাম। এবং আজকে যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব, পরিবেশের ওপর বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল ও অশ্বমণ্ডলের গুরুত্ব আলোচনা করো। তাহলে তিনটে মণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং অশ্বমণ্ডলের গুরুত্ব। এই তিনটে মণ্ডল নিয়েই আমরা এর আগের ভিডিওতে আগের কোশ্চেনে পরিপূর্ণ ব্যাখ্যা করেছি। আজকে আমরা স্পেশালি দেখব এই তিনটের গুরুত্ব কতটা। আবার এবার একটা প্রশ্ন বলি, এখানে একটা নাম্বারিং করেছি আমি 4+4+4, তিনটে মিলে কত হচ্ছে 12, কিন্তু কখনো এনভায়রনমেন্টাল স্টাডিজে 12 নম্বরে কোনো প্রশ্ন হয় না, এটা 8 নম্বরের প্রশ্ন। এবার এখান থেকে যে কোনো দুটো পার্ট নিয়ে তোমাদের আসতে পারে, যে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডলের পরিবেশগত গুরুত্ব আলোচনা করো, অথবা বাড়িমণ্ডল অশ্বমণ্ডলের গুরুত্ব আলোচনা করো, বা স্পেশালি একটাও আসতে পারে 4 নম্বরের। অর্থাৎ এই জন্য আমি এক একটার জন্য 4+4+4 কিন্তু উল্লেখ করেছি। কেউ কিন্তু অন্যভাবে নেবে না যেটা 12 নম্বরের প্রশ্ন, এটা 8, সেটা 4ও হতে পারে, 8ও হতে পারে। তাহলে চলো দেখে নিই। আমাদের ফার্স্ট আমরা আলোচনা করব যে বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্ব, অর্থাৎ ফার্স্ট আমরা বায়ুমণ্ডলটাকে দেখব। প্রথমেই বলি যে আমাদের টোটাল পৃথিবীতে বায়ুমণ্ডলটা রয়েছে আমরা সবাই জানি, কারণ বায়ুমণ্ডলটা আছে বলেই আমরা অনেক দিক থেকে কিন্তু উপকৃত হচ্ছি, যেটা না থাকলে আমাদের পক্ষে কখনোই বেঁচে থাকা সম্ভব হতো না। সেই বায়ুমণ্ডলটা পরিবেশগত দিক থেকে আমাদের কতটা হেল্পিং হ্যান্ডস বাড়িয়ে দিচ্ছে, বা আমাদের প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকটা প্রাণীকে বাঁচিয়ে রাখতে কিভাবে সাহায্য করছে, সেটাই আজকে আমরা কিন্তু দেখব। ফার্স্ট বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির পরিবেশগত জীবের ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। যেমন নাম্বার 1 নাইট্রোজেন, তারপরে আছে অক্সিজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে ওজোন, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এই যে প্রত্যেকটা উপাদান, এরা স্পেশালি কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু সাহায্য করে, সেটা দেখে নিই আমরা। নাইট্রোজেনকে বলা হচ্ছে উদ্ভিদের দেহকোষ ও দেহ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। এবং থার্ডলি বলা হচ্ছে মৃত্তিকার উর্বরতা শক্তিরও যোগান দেয় নাইট্রোজেন। তোমরা জানো যে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত কিছু ব্যাকটেরিয়া যারা সিম্বি গোত্রীয় উদ্ভিদের অবশ্যই তোমার অর্বুদে তারা বসবাস করে, তো সেই সমস্ত যে সমস্ত ব্যাকটেরিয়ার নাম বললাম, তারা সরাসরি বায়ু থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করে রাখে, যা মৃত্তিকার সঙ্গে মিশিয়ে দিয়ে মাটিকে যথেষ্ট কিন্তু উর্বর করে তোলে। তাই দেহকোষ গঠন করছে, দেহ গঠন করছে, প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করছে, প্লাস মাটির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তুলছে। সেকেন্ডলি 2 নম্বর দেখবো অক্সিজেন। জীবের বিশেষত প্রাণীদের শ্বাস কার্য চালানোর উপায় হচ্ছে অক্সিজেন। আমরা মানুষেরা অক্সিজেন ছাড়া কিন্তু কখনো বাঁচতে পারি না, অর্থাৎ আমাদের জন্য খুবই প্রয়োজন। অক্সিজেন প্রাণীদেহে শক্তি ও উত্তাপের যোগান দেয়, পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে। এই যে আমাদের টেম্পারেচার দিনের পর দিন গ্লোবাল ওয়ার্মিং জনিত কারণে টেম্পারেচারটা যথেষ্ট হাই হয়ে যাচ্ছে, এইগুলোকে কন্ট্রোল করে একটা ভারসাম্য অবস্থায় রাখতে বা পরিবেশকে শীতল রাখতে কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আমরা সবই কি দেখব, পরিবেশগত গুরুত্ব। নেক্সট 3 নম্বর দেখো আছে কার্বন ডাই অক্সাইড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্বন ডাই অক্সাইডের সাহায্যে উদ্ভিদ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, আর এই খাদ্য তৈরির জন্য প্রাথমিক উপকরণটাই হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। প্রাণীরা এই খাদ্য গ্রহণ করে পুষ্টি চক্রকে অব্যাহত রাখে। আর উদ্ভিদ যে খাদ্য তৈরি করলো, সেই খাদ্য প্রাথমিক, গৌণ, প্রগৌণ ইত্যাদি খাদক শ্রেণীর মধ্য দিয়ে বিভিন্ন প্রাণীদেহে সঞ্চালিত হয় বলেই পুষ্টি চক্র কিন্তু একটা আবর্তিত হয়। আর এই পুষ্টি চক্র যদি কখনো থেমে যায়, তাহলে কখনোই প্রাণী বা উদ্ভিদের কারোর পক্ষেই কিন্তু বেঁচে থাকা সম্ভব নয়। তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, যা পৃথিবীকে হিম শীতলতার হাত থেকে রক্ষা করে। এখানে কি বলা হচ্ছে, যদি কার্বন ডাই অক্সাইড না থাকতো, তাহলে কিন্তু আমাদের পুরো পৃথিবী একটা কিন্তু বরফে পরিণত হতো, অর্থাৎ জল বলে কোনো জায়গা থাকতো না। এতটাই শীতলতা বাড়তো যে আমাদের আলটিমেটলি কিন্তু বরফ আবৃত একটা হিম যুগের মধ্যে আমাদের থাকতে হতো। সেই হিম যুগ থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে একমাত্র কিন্তু CO2, অর্থাৎ CO2 আছে বলেই তাপমাত্রার একটা টেম্পারেচারে ব্যালেন্স থাকছে এবং পৃথিবীকে হিম শীতলতার হাত থেকে
রক্ষা করছে। নেক্সট আমরা 4 নাম্বার দেখব ওজোন, সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব ভালো করে জানি, ছোট ক্লাসেও পড়েছো যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার যে স্তরগুলো আছে তার মধ্যে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার, তার মধ্যে কিন্তু আমাদের ওজোন গ্যাস রয়েছে 25 থেকে 40 কিমি উচ্চতায়। এত ডিটেলস হয়তো এখানে লেখা নেই বা তোমাদের লেখার দরকারও পড়বে না, কিন্তু জায়গাটা জেনে রাখো ওই 25 থেকে 40 কিমি যে উচ্চতা সেখানে ওজোন গ্যাসটা আছে বলেই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে সেই স্তর কিন্তু আটকে দিচ্ছে, ছাতার মতো প্রোটেক্ট করছে। আমরা রোদ পড়লে কি করি? রোদের সময় ছাতা নিয়ে বাইরে যাই, কেন? যাতে রোদের তাপটা আমাদের ছাতা ভেদ করে গায়ে না লাগে, এই জন্য আমরা ছাতা নিয়ে যাই। ঠিক একই রকম ভাবে পুরো পৃথিবীর ছাতা বলা হয় ওজোন স্তরকে। এই ওজোন স্তরটা আছে বলেই অতিবেগুনি রশ্মি আসতে পারছে না, ফলস্বরূপ উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন জীবমণ্ডল প্রত্যেকটা জায়গা কিন্তু সুষ্ঠুভাবে কিন্তু বেঁচে থাকতে পারে। যেমন দেখো লিখেছি, ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পরিবেশ ও জীবকুলকে রক্ষা করে। নেক্সট 5 নাম্বার পয়েন্ট দেখবো আমরা জলীয় বাষ্প। খুবই নর্মাল একটা পয়েন্ট কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, যা বিশ্বব্যাপী জলের সঠিক বন্টন ঘটিয়ে জীবকুলের বিস্তারে সাহায্য করেছে। দারুণ পয়েন্ট। আজকে আমরা এই বৃষ্টি হচ্ছে, এই কখনো অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই যে বিভিন্ন ঘটনাগুলোকে আমরা দেখতে পাই, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের যে পরিবর্তন, এটা কিন্তু জলের বিভিন্ন অবস্থার পরিবর্তন। আমরা মেরু অঞ্চলে গেলে বরফ দেখতে পাই, সেখানে জল জমে কি হয়েছে? বরফ। আবার তুমি যদি এমন করে তোমার অঞ্চলে যাও যেখানে উষ্ণতার পরিমাণটা অনেক বেশি, সেখানে আমরা কিন্তু কি দেখতে পাবো? বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে গেছে। আবার কোথাও কি বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। এই যে জলের 3টে রূপ, এই রূপটা কিন্তু আমাদের জলীয় বাষ্প থেকেই আসছে। মেঘ এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে জলীয় বাষ্প, এবং এই বৃষ্টিপাতটা হচ্ছে বলেই টোটাল পৃথিবীতে একটা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল অর্থাৎ পৃথিবী ব্যাপী যে জলের চক্রাকার আবর্তন সেটা কিন্তু সঠিকভাবে বজায় থাকে, যা জীবকুলের বিস্তারে যথেষ্টভাবে কিন্তু সাহায্য করছে। নেক্সট আমরা 6 নম্বর পয়েন্ট দেখব ধূলিকণা, অর্থাৎ ধূলিকণা তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। আমরা জানি তা না হলে পৃথিবী বরফাবৃত হয়ে যেত। ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প থেকে মেঘের উদ্ভব ঘটে, যা বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এই যে বায়ুমণ্ডলে অনবরত ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, এই ধূলিকণাগুলো আছে বলেই আমাদের সূর্যের তাপে নদী, নালা, খাল, বিল থেকে যে জলটা উপরে উঠে যায় সেটা ধূলিকণাকে আশ্রয় করেই কিন্তু মেঘের সৃষ্টি করে, আর মেঘ থেকে পরে হচ্ছে আমাদের বৃষ্টি। ঠিক আছে, এইভাবে আমাদের ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখলাম? বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্ব। এবার আমরা দেখব বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্ব। দেখো স্টুডেন্টস, বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্ব বলা হচ্ছে বায়ুমণ্ডলকে প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের রক্ষণাগার হিসেবে ধরা হয়। কত ইম্পর্টেন্ট একটা লাইন। বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্ব তাই সব থেকে কিন্তু সর্বাধিক, এবং এটাকে অসীম বলা হচ্ছে। কি বলেছে? পরিবেশ ও সম্পদের রক্ষণাগার, অর্থাৎ আমাদের পরিবেশকে এবং সম্পদকে যে রক্ষা করছে তার মূল জায়গায় কিন্তু রয়েছে আমাদের বায়ুমণ্ডল। তাহলে চলো দেখে নিই কিভাবে তারা রক্ষা করছে। নাম্বার 1, প্রথম পয়েন্টই রয়েছে অতীব গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্র গঠন এবং রক্ষণাবেক্ষণ বা রক্ষা বলতে পারি আমরা। আমরা এইটুকু তো জানি যে টোটাল পৃথিবীতে উদ্ভিদ বা প্রাণীকে বেঁচে থাকতে হলে আমাদের প্রথম ডিউটি হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটাকে বজায় রাখা বা মেনটেন করে চলা। একটা পুকুরেও কিন্তু মাছ, উদ্ভিদ, প্রাণী ইত্যাদিগুলো দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে যদি সেই জায়গায় ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর এই ডিসব্যালেন্স যদি তৈরি হয়ে যায় কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। ওই পরিপ্রেক্ষিতে লাইনটা লেখা হয়েছে সেফ একটাই লাইন, যে জলই উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব এবং বিকাশের ধারক ও বাহক। জল ছাড়া কখনোই সম্ভব নয় কোনো কিছু। জল বাস্তুতন্ত্রের গঠন ও অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। বায়ুমণ্ডল মানেই হচ্ছে আমাদের জলভাগ, এটা তো আমরা সবাই জানি। এবার নেক্সট 2 নম্বর পয়েন্ট আমরা দেখব জীবের জীবন ক্রিয়া, অর্থাৎ আমি যে বেঁচে রয়েছি, একটা প্রাণী যে বেঁচে রয়েছে তার জীবন ক্রিয়াটা কিভাবে পরিচালিত হচ্ছে। স্থলজ প্রাণী, জলজ প্রাণী, উদ্ভিদের জীবন ক্রিয়া বায়ুমণ্ডলের ওপর প্রত্যক্ষভাবেই ডিপেন্ডেন্ট। একটা উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটি থেকে জল নিচ্ছে। আমি একজন মানুষ, আমার দেহকে টিকিয়ে রাখার জন্য, জীবনকে ধরে রাখার জন্য অবশ্যই আমরা প্রত্যেক দিন কিন্তু নির্দিষ্ট পরিমাণ জল পান করছি, বা যে কোনো প্রাণী তাদের জলের কিন্তু প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নেক্সট 3 নম্বর পয়েন্ট আমরা দেখব খাদ্যের যোগান। শুধু জলই যথেষ্ট নয়, তার সঙ্গে আমাদের খাদ্যও লাগবে। বলা হচ্ছে কি, মাছ, জলজ প্রাণী, ফসল, উদ্ভিদজাত বহু খাদ্য সামগ্রী
বা মানবীয় বাস্তুসংস্থানের প্রধান অবলম্বন তা জল বা বায়ুমণ্ডল দ্বারাই প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে হলে বা জীবমণ্ডলকে টিকে থাকতে হলে যে খাদ্য, মাছ ইত্যাদিগুলো প্রয়োজন, সবই কিন্তু আমরা এই বায়ুমণ্ডলের সুবাদেই পেয়ে থাকি। কারণ জল না থাকলে কখনো মাছ পাবো না, আবার জল না থাকলে আমরা কখনো উদ্ভিদকে পাবো না, আর মাছ, উদ্ভিদ ইত্যাদি প্রাণী বা আদার্স খাদ্যদ্রব্য না পেলে কোনো মানুষের পক্ষে, কোনো প্রাণীর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। দেখো আমরা সবই কিন্তু পড়ছি তার পরিবেশগত গুরুত্ব, অর্থাৎ পরিবেশের ওপরে কি প্রভাব বিস্তার করছে। যেমন 4 নম্বরে আমরা দেখবো এবার সম্পদের ভান্ডার, সম্পদ। তো এখানে কি বলা হচ্ছে, সমুদ্র ভাগের বায়ুমণ্ডল বিভিন্ন খনিজ সম্পদ ও জ্বালানি সম্পদে সমৃদ্ধ। আমরা এখনো কিন্তু সমুদ্রকে বলি রত্নাকর। তোমরা অনেকেই হয়তো আগে জানো বা পড়েছো ছোটবেলায় যে রত্নের আধার। শুধু মূল্যবান রত্নগুলোই নয়, এমন এমন কিছু সম্পদ রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না, কেবলমাত্র সমুদ্র গর্ভেই আমরা কিন্তু পেয়ে থাকি। এবং স্পেশালি সোপান যে অঞ্চলটা রয়েছে, বিশেষ করে জ্বালানি বিভিন্ন দ্রব্যগুলো রয়েছে, বা আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন খনিজ সম্পদ, সবই কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলের তোমার আয়ত্তের মধ্যে রয়েছে। মৎস্য ও জলজ জীব প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। লবণ আহরণ করা হচ্ছে এবং সমুদ্রে সি উইট পাওয়া যায়। এটা এক ধরনের উদ্ভিদ যা অত্যন্ত কিন্তু প্রোটিন সমৃদ্ধ। তো যাই হোক, আমরা দেখলাম যে সম্পদ, লবণ একটা সম্পদ, সি উইট একটা সম্পদ, খনিজ সম্পদ একটা অবশ্যই সম্পদ, এবং জ্বালানি যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু একটা সম্পদ। সবেরই আধার হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, স্পেশালি সমুদ্রভাগ। নেক্সট বলা হচ্ছে 5 নাম্বার, শক্তি উৎপাদন। দেখো সমুদ্র কিভাবে শক্তি উৎপাদন করছে এবং পরিবেশকে কি করে রক্ষা করছে, সেই জায়গাটা আমরা দেখব। নদীর স্রোত, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন সম্ভব। পুনর্নবীকরণ মানে কি, নতুন করে যাকে আবার তৈরি করা যায়। একবার ব্যবহার করার পর শেষ হয়ে গেলে যাকে তৈরি করা যায় না তাকে কখনোই আমরা পুনর্নবীকরণযোগ্য বলবো নয়, কিন্তু এখানে বলা হচ্ছে পুনরায় তাকে তৈরি করা যায়, এবং বলা হচ্ছে পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, যা পরিবেশের কখনো ক্ষতি করে না। এই সমুদ্র থেকে এই শক্তিগুলো তৈরি হচ্ছে বলেই তারপরের লাইনটা দেখো, যা জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে পরিবেশকে সুরক্ষিত রাখে। জীবাশ্ম জ্বালানির দহন মানে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। যত আমরা কয়লাকে ব্যবহার করব, যত খনিজ তেলকে ব্যবহার করব, যত প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করব, তত কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে বাড়বে, যা পরিবেশের কিন্তু অত্যন্ত ক্ষতি করে। তো যদি এই শক্তিগুলোকে আমরা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারি, বা সমুদ্র থেকে উৎপাদন হচ্ছে বলেই আজকে জীবাশ্ম জ্বালানির দহন কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দিচ্ছে কিন্তু এরা। ফলস্বরূপ কি হচ্ছে, পরিবেশ কিন্তু আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে। নেক্সট আমরা 6 নম্বর পয়েন্ট দেখব, দূষণ প্রতিরোধ। দূষণকে কি করে নিয়ন্ত্রণ করছে, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড যে দুটো অত্যন্ত দূষিত গ্যাস, এই দূষিত গ্যাসগুলি সমুদ্র জল শোষণ করে নেওয়ার ফলে পরিবেশ দূষণের হার অনেকটাই কিন্তু কমে গেছে। এই যে বিভিন্ন জায়গা থেকে এই গ্যাসগুলো নির্গত হয় এবং সেগুলোকে কিন্তু সমুদ্র জল কি করে, শোষণ করে নিজের আয়ত্তে নিয়ে চলে আসে, ফলে পরিবেশ কিন্তু অনেকটাই সুস্থ থাকে। 7 নম্বর পয়েন্ট দেখব যে ভৌম জলের ব্যবহার। ভৌম জল কাকে বলে, মাটির তলায় থাকা জল, ভূমধ্যস্থ জল। দেখা যাক, বলেছে ভৌম জলের 30% কৃষিকার্যে ব্যবহার করা হয়, 50% তাপবিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা হয়, 13% অর্থাৎ 13% শিল্প কার্যে, এবং 7% পানীয় ও নিত্য ব্যবহার্য জল হিসেবে মানুষ বা আমরা কিন্তু ব্যবহার করে থাকি, যা আমাদের আর্থসামাজিক জীবনে অতীব গুরুত্বপূর্ণ। তাহলে মাটির তলার জলকে যদি আমরা 100% ধরি ভৌম জলকে, তার কিন্তু বিভিন্ন পার্সেন্টেজে ভাগ করে আমি দেখিয়ে দিয়েছি যে ভৌম জল আমাদের বর্তমান সমাজের কোন কোন ক্ষেত্রে কি পরিমাণে কাজে লাগছে। এটাও কিন্তু পরিবেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এইটা আমরা লাস্ট পয়েন্ট দেখব তোমার বায়ুমণ্ডলের পরিবেশগত গুরুত্বের, জীবের উদ্ভব এবং বিকাশ। এটা কিন্তু অতীব সত্যি কথা যে জল ছাড়া কোনো উদ্ভিদ প্রাণী বেঁচে থাকতে পারে না। তাহলে জীবনের ধারণ এবং বহন এই দুটোই করছে কিন্তু জল। দেখো লাইনটা কি, পৃথিবীতে প্রথম প্রাণীর বিকাশ ঘটে সমুদ্রভাগে। প্রথম যে প্রাণীর বিকাশ সেটা কিন্তু জলভাগেই হয়েছে। জল ছাড়া জীব অর্থহীন, এবং বলা হচ্ছে প্রাণীদেহের 70 থেকে 82% হলো জল আমাদের শরীরের, এবং সজীব প্রোটোপ্লাজমে 80 থেকে 90%ই জল রয়েছে। অর্থাৎ
তুমি যেখানেই যাও জলের অস্তিত্ব কিন্তু সবচেয়ে বেশি। এবার আমরা লাস্ট পয়েন্টটা কিন্তু দেখে নেব। দেখো স্টুডেন্টস, লাস্ট পার্ট আমরা দেখব অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের পরিবেশগত গুরুত্ব। এখানে নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট লেখা হয়েছে মানুষ ও জীবের আধার। কি লেখা হয়েছে পয়েন্টের মধ্যে? শিলামণ্ডলের ওপরেই পৃথিবীতে জৈব পরিবেশ গড়ে উঠেছে। মানুষ সহ অজস্র প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি শিলামণ্ডলেই গড়ে উঠে বৈচিত্র্যময় জৈব পরিবেশ গড়ে তুলেছে। আজকে শিলামণ্ডল বলতে আমরা কোনটাকে বুঝি বা অশ্বমণ্ডল বলতে কোনটাকে বুঝি? স্পেশালি মাটির ওপর, অর্থাৎ যে জায়গাটার মধ্য দিয়ে আমরা হাঁটাচলা করছি, যেখানে আমাদের বাড়িঘর রয়েছে, যেখানে আমাদের রাস্তাঘাট রয়েছে, যেখানে উদ্ভিদ মণ্ডলী বেড়ে উঠছে, অর্থাৎ পুরো মৃত্তিকার ভূপৃষ্ঠের ওপরি অংশকে আমরা কি বলছি? শিলামণ্ডল। আর এই শিলামণ্ডলই হচ্ছে একমাত্র জীবের কিন্তু বসবাসযোগ্য প্রকৃষ্ট জায়গা। এই জন্যই বলা হচ্ছে শিলামণ্ডলের ওপরে পৃথিবীতে জৈব পরিবেশ গড়ে উঠেছে। জৈব পরিবেশ মানে উদ্ভিদ এবং প্রাণী জগৎ, এবং অজস্র প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি শিলামণ্ডলেই বৈচিত্র্যময় জৈব পরিবেশ সৃষ্টি করেছে। নেক্সট 2 নম্বর পয়েন্ট আমরা দেখব সম্পদের আধার। এখানেও সম্পদ আমরা দেখতে পাবো কি রয়েছে? শিলামণ্ডল মানুষের ব্যবহার্য বহু সম্পদের, যেমন বনজ সম্পদ, খনিজ সম্পদ, জীবজ সম্পদ, কৃষিজ সম্পদ, শিল্পজাত সম্পদ ইত্যাদির কিন্তু প্রধান উৎস এবং আধার। আজকে আমরা প্রত্যেকটা উদ্ভিদকে দেখতে পাই মাটির ওপরে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে কোথায়? মাটির ওপরে, যেখান থেকে শিল্পজাত দ্রব্যগুলো তৈরি হচ্ছে। বিভিন্ন আমাদের কৃষিজ যে সমস্ত ফসল, ধান, গম, পাট, আখ সব কিন্তু মাটির ওপরেই হচ্ছে, অর্থাৎ যাবতীয় সম্পদের আধারই হচ্ছে আমাদের কিন্তু শিলামণ্ডল। নেক্সট 3 নম্বর পয়েন্ট মাটি ও জীবজগৎ। শিলামণ্ডলস্থ মাটি বৈচিত্র্যময় জীবজগৎ সৃষ্টি করতে সাহায্য করেছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট আমরা দেখব অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক যে ডেভেলপমেন্ট, সেই জায়গাটাকে আমরা দেখব যে বসতি, রাস্তাঘাট, কৃষি ও শিল্পক্ষেত্রে নির্মাণ প্রভৃতির মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করেছে একমাত্র কিন্তু শিলামণ্ডল। দেখো, যদি আমাদের এই মাটির ওপরে এই যে আমরা বাড়িঘর তৈরি করছি, এই যে রাস্তাঘাট তৈরি করছি, রেলপথ নির্মাণ করছি, শিল্প গড়ে তুলছি, যদি এই মাটিটাই না থাকতো আমরা এই সমস্ত কিন্তু কোনো কিছুই করতে পারতাম না। আর এগুলো করতে না পারলে আমাদের কখনো যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, সেই জায়গাটা কিন্তু কখনোই আসতো না। তাহলে অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করছে একমাত্র কিন্তু আমাদের এই শিলামণ্ডল। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট আজকের আলোচ্য বিষয় জীব বিবর্তনের ধারণা। বিবর্তন মানে কি? সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সমাজ ব্যবস্থা পর্যন্ত জীবের যে একটা পরিবর্তন ঘটেছে, সেই জায়গাটাকে আমরা কিভাবে পাবো? তার পূর্ব শর্ত হচ্ছে জীবাশ্ম। আজ থেকে বহু কোটি কোটি বছর আগে পৃথিবীতে কোন প্রাণী বা কোন উদ্ভিদ ছিল তা আমাদের পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। হ্যাঁ, জানবো কিসের মাধ্যমে? জীবাশ্মের মাধ্যমে। দেখো লাইনটা কি লিখেছি, যে পাললিক শিলায় প্রাপ্ত জীবাশ্ম থেকে অতীত জীব ও অতীতকালের পরিবেশ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এটা জীবাশ্ম যদি আমরা প্রথমে আইডেন্টিফাই করি, আমরা দেখতে পাবো সেই সময়ের জলবায়ুটা কেমন ছিল, সেই সময় কি উদ্ভিদ কি প্রাণীগুলো বসবাস করত, তাদের ছাপ যে শিলার মধ্যে থেকে যায় সেখান থেকে আমরা বুঝতে পারি। এবং বলা হচ্ছে পরিবেশ ও জলবায়ুর বিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে প্রাচীন জীব ও সভ্যতাগুলি ধ্বংস হয়েছিল সেই সম্পর্কে আমরা কিন্তু একটা বিস্তার ধারণা আমরা অবশ্যই পাই। এবং বলা হচ্ছে যদি এই ধারণাটাই শেষ কথা নয়, ওই ধারণা লাভ করতে পেরেছি বলেই আজকে সমাজ ব্যবস্থা কিভাবে চালাবো, কিভাবে চালালে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, সেই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই ধরে ফেলতে পারি। ওই জন্য লাস্ট লাইন আমরা লিখেছি যে সভ্যতা ধ্বংস হয়েছিল সে সম্পর্কে জানতে পারি। এই ধারণা ও শিক্ষা থেকে আমরা কিভাবে পরিবেশের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করে চলবো সে সম্পর্কেও শিক্ষা লাভ করতে পারি। অর্থাৎ বর্তমানে আমরা কিভাবে চলবো, পরিবেশ আমাদেরকে কিভাবে চলতে বাধ্য করছে, সেই জায়গাটা কিন্তু অতীতকাল থেকেই চলে এসছে। সেই জিনিসটা আমরা ধরতে পেরেছি বলেই আজকে পরিবেশকে কিন্তু আমরা রক্ষা করতে পারি। তবে এক্ষেত্রে আরেকটা কথা বলা রয়েছে, আমরা বহু মানুষ কিন্তু পরিবেশ বিরুদ্ধ সবসময় আচরণ করে যাচ্ছি। এই জায়গাটা আমাদের সবাইকে কিন্তু চেঞ্জ হতে হবে, চেঞ্জ করতে হবে। এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের অবশ্যই আলোচনা করব। তো যাই হোক, আজকে আমাদের এই পোর্শনটা পুরোটা কমপ্লিট। আর তাহলে বুঝতেই পারছো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেতে পারো। আর তার জন্য পাশে থাকা অল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।